নবাবের শহর মুর্শিদাবাদ। অনেকজনই এই শীতে ঘুরতে যেতে চান, কিন্তু কিভাবে ঘুরবেন, কি দেখবেন, এই সব নিয়ে কনফিউজ থাকেন। তাই আমি একটা ট্যুর প্ল্যান বানিয়ে দিচ্ছি। মুর্শিদাবাদ ভ্রমণ অ্যাকচুয়ালি আপনি এক মাসও যদি ঘোরেন সেটাও কম পড়বে। আমি 3 দিনের একটা ট্যুর প্ল্যান বানাচ্ছি। মুর্শিদাবাদ ভ্রমণ 3 ভাবে ঘোরা যেতে পারে: ভাগীরথীর পূর্ব দিক, ভাগীরথীর পশ্চিম দিক এবং রেল লাইনের ওপারে। আজকের ভিডিওতে আপনারা দেখবেন ভাগীরথীর পূর্ব দিকে কি কি দেখতে পাবেন। মুর্শিদাবাদ স্টেশনে নামুন, ওখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন হাজারদুয়ারি যাওয়ার জন্য, বা ওখানে আশেপাশে অনেক হোটেল পেয়ে যাবেন। মুর্শিদাবাদ ভ্রমণ করতে হলে আপনারা বহরমপুরে থেকেও মুর্শিদাবাদ ভ্রমণ করতে পারেন, আবার আপনারা লালবাগ থেকেও মুর্শিদাবাদ ভ্রমণ করতে পারেন। যারা একটু লাক্সারিয়াস এবং ভালো হোটেলে থেকে মুর্শিদাবাদ ভ্রমণ করতে চাইছেন তাদেরকে আমি বলবো বহরমপুরে থাকলেই ভালো, কারণ বহরমপুরে অনেক ভালো ভালো আপনি হোটেল পাবেন। নর্মাল হোটেলে থেকে যদি মুর্শিদাবাদ ভ্রমণ করতে চান তাহলে হাজারদুয়ারির আশপাশে লালবাগের যে কোনো জায়গায় আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন। সর্বপ্রথম আপনারা মুর্শিদাবাদ স্টেশনেও নামতে পারেন বা বহরমপুর স্টেশনেও নামতে পারেন। আমি ধরে নিচ্ছি আপনারা হোটেলে প্রবেশ করেছেন। এবার আপনারা কি কি দেখবেন, মুর্শিদাবাদ ভ্রমণ কোথা থেকে শুরু করবেন। আজকে আমি যে ট্যুর প্ল্যানটা আপনাদেরকে করিয়ে দেবো প্রথম দিন, সেটা হচ্ছে পুরো নিখরচাই পায়ে হেঁটে মুর্শিদাবাদ ভ্রমণ। আমার এই ট্যুর গাইডটা যদি ফলো করেন, পুরো দিনটা আপনারা নিখরচাই শুধু পায়ে হেঁটে ভ্রমণ করতে পারবেন। পায়ে হেঁটে কিভাবে ঘুরবেন সেটা ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। প্রথম দিন মুর্শিদাবাদ ভ্রমণ পায়ে হেঁটে। তো চলুন শুরু করা যাক পায়ে হেঁটে মুর্শিদাবাদ ভ্রমণ। হাজারদুয়ারি যাওয়ার একটু আগে এই গেটটি পড়বে, যার নাম ত্রিপলিয়া গেট। মুর্শিদ কুলি খাঁর জামাই নবাব সুজাউদ্দিন চকবাজারের কাছে খুব সুন্দর 4টি গেট নির্মাণ করেন। 3 রাস্তার ওপর 3টে ও একটি নহবতখানা গেট। নহবতখানা গেটের 3টি খিলানের তলা দিয়ে 3টি রাস্তা চলে গেছে। এই সম্মিলিত গেটগুলিকে একত্রে ত্রিপলিয়া গেট বলে। এই ত্রিপলিয়া গেটের পাশেই রয়েছে চক মসজিদ, এটাকেও অনেকে স্কিপ করে যান। মুর্শিদাবাদের 7 গম্বুজ বিশিষ্ট একমাত্র মসজিদ চক মসজিদ মির্জাফরের বেগম মুন্নি বেগমের নির্দেশে তৈরি হয় 1767 সালে। মুঘল স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন এই মসজিদ। ঈদ বকরিদের সময় এখানে বিশেষ নামাজের ব্যবস্থা হয়। এই মসজিদটির বৈশিষ্ট্য হলো 7টি গম্বুজের আকার ও আয়তন এক নয়। মসজিদের মধ্যে রয়েছে বিখ্যাত বীণাবাদক ওয়াজিদ আলী খাঁর সমাধি। সর্বপ্রথম আপনারা ত্রিপলিয়া গেট এবং তার পাশে চক মসজিদ দেখলেন, এবং সেই চক মসজিদ দেখার পর ওই ত্রিপলিয়া গেট থেকে একটু হেঁটে গেলেই আপনি হাজারদুয়ারি পেয়ে যাবেন। তো চলুন এবার হাজারদুয়ারিতে কি কি দেখবেন, আর হাজারদুয়ারি চত্বরে কি আছে এবং হাজারদুয়ারির আশপাশে কি দেখবেন সেটা একটু জেনে নিন। হাজারদুয়ারি প্যালেস চত্বরে আর কি কি দেখার আছে? 120টি ঘর, 8টি গ্যালারি সম্মিলিত এই প্রাসাদে 1000টি দরজার মধ্যে 900টি প্রকৃত, 100টি কৃত্রিম। ভাগীরথী নদীর উত্তর পারে লালবাগ অঞ্চলের মধ্যমণি হাজারদুয়ারির জায়গায় অতীতে ছিল নিজামত কেল্লা। 18 লক্ষ টাকা ব্যয়ে 1837 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার প্রাসাদটি গড়ে নবাব নাজিম হুমায়ুন খাঁর জন্য। ইতালিয়ান শৈলীর এই 80 ফুট উঁচু সুবিস্তৃত প্রাসাদটি নির্মাণ করেন স্থপতি স্যার ডানকান ম্যাকলিওন। কিন্তু ব্রিটিশদের তৈরি এই বাড়িতে বসবাস করতে রাজি হননি নবাব। তবে রাজদরবার বসত বাড়ির দ্বিতলে। শুক্রবার বাদে যে কোনো দিন সকাল 9টা থেকে সন্ধ্যে 4:30 পর্যন্ত খোলা থাকে সাধারণদের জন্য। টিকিট যদি আপনি কাউন্টার থেকে কাটেন তাহলে 25 টাকা, যদি অনলাইনে আপনি কাটেন তাহলে 20 টাকা। এখন যে ইমামবাড়াটি দেখছেন, এখানে আগে ছিল সিরাজউদ্দৌলা তৈরি ইমামবাড়া। সেই ইমামবাড়াটি ধ্বংস হয়ে যাবার পর নবাব ফিরাদুজ্জা অপর একটি ইমামবাড়া তৈরি করান। ইমামবাড়াটি হাজারদুয়ারি প্রাসাদের ঠিক বিপরীতে অবস্থিত। 1837 সালে এটি তৈরি করতে খরচ হয় 6 লক্ষেরও বেশি টাকা। এটি বাংলার বৃহত্তম ইমামবাড়া। সিরাজের মদিনা। পূর্বে এখানে ছিল কাঠের ইমামবাড়া, সিরাজউদ্দৌলা দ্বারা নির্মিত। মদিনাটি হাজারদুয়ারি ও বর্তমান ইমামবাড়ার ঠিক মাঝখানে। জাহানকোষার মতো একটি বিশাল কামান দেখতে পাওয়া যায় হাজারদুয়ারি প্যালেস ও ইমামবাড়ার মাঝখানে, সিরাজের মদিনার পাশেই। কামানটি 18 ফুট লম্বা, ওজনে 16,880 পাউন্ড। ভাবা যায়?
কামানটিতে 3টি চেম্বার আছে। শোনা যায় কামানটি একবার দাগা হয়েছিল এবং তখন কামানটির প্রচণ্ড আওয়াজে অনেক মহিলার গর্ভপাত ঘটে। এর জন্য এর নাম বাচ্চাবালি তোপ। ঘড়িঘর হাজারদুয়ারি প্রাসাদ ও ইমামবাড়া ভবনের মধ্যবর্তী এই ঘড়ি মিনারটি অবস্থিত। হাজারদুয়ারি প্রবেশপথের বিপরীতে দেখতে পাবেন এই সূর্য ঘড়িটি। সেই সময় সূর্যের আলো পড়লে ঘড়িটিতে কটা বাজছে বোঝা যেত। এই চত্বরে আর একটি মসজিদ দেখতে পাবেন, এই হলুদ রঙের মসজিদটি। আমাকে এখানে একজন গাইড বলেছিলেন এটা সিরাজের দাদু আলিবর্দি খাঁর আমলে তৈরি। এই মসজিদে এখনো নামাজ পড়া হয়, কিন্তু দর্শনার্থীদের জন্য প্রবেশ নিষেধ। এবার চলে আসুন দক্ষিণ দরওয়াজা বা কিলা নিজামত দেখতে। হাজারদুয়ারি ঠিক বিপরীতে অবস্থিত। কিলা নিজামতের দক্ষিণ পার্শ্বে পাকা ইটের দ্বারা নির্মিত খিলানযুক্ত প্রবেশদ্বারটি দক্ষিণের প্রবেশ পথ নামে পরিচিত। এটি সম্ভবত 1824 থেকে 1826 সালের মধ্যে নবাব ওয়ালা ঝা নির্মাণ করেন। এই প্রবেশদ্বার সৌধটি 14/5/2003 তারিখে জাতির সৌধ হিসেবে ঘোষণা করা হয়। কিলা নিজামতের মধ্যে কি কি দেখার আছে, আর এখানে কি সত্যিই ফাঁসি দেওয়া হতো, তার রহস্য কি? এই যে আপনি গোটাটা দেশে দেখেন, এটাকে বলে কিল্লা কম্পাউন্ড। যেমন কিল্লা লাল কিল্লা, তো নবাব এটাকে রেখে গেছেন কিল্লা নিজামত। মানে নাজিম অফ বেঙ্গল আগে ড্যাডি ছিল, উনি ক্ষেত্রে এখানকার নামটা রয়েছে কিল্লা নিজামত। এই গোটা অঞ্চলের নাম হচ্ছে কিল্লা নিজামত, বুঝলেন না? এইখানে দেখতে পাবেন এইরকম একটি ঘন্টা ঘর। অনেক কন্টেন্ট ক্রিয়েটার এই ঘন্টা ঘরটিকে এখানে ফাঁসি দেওয়া হতো বলে মিসলিডিং ইনফরমেশন প্রচার করেছেন। তার জন্য এখনো অনেকেই যারা ঘুরতে যায় তারা ভাবে যে এখানে ফাঁসি দেওয়া হতো। ঘন্টাঘরটা আমাদের ফাদার ছিলেন নবাব ফেরাদুজা আলিজা, ওরই ছিল, ফেরাদুজার ছিল। এই ঘন্টার ইতিহাসটা হচ্ছে, আগে তো ঘড়ি ছিল না, আগে নবাবদের পকেটে, জমিদার পকেটে ঘড়ি থাকতো। এখানে তো ঘড়ি কেউ দেখে না, এখানে মোবাইল আপনার টাইম দিলে ফাট করে বাতিয়ে দিবে, এই টাইম হয়েছে। এই ঘন্টা আগে তো ঘড়ি ছিল না অ্যাভেলেবল। এই ঘন্টাটা আপনার কলেজের টাইম, ট্রেনের টাইম, স্কুলের টাইম, এখানকার যে জনসাধারণ আছে তাদের টাইমের উপর নির্ভর করতো। এই ঘন্টা হয়ে গেলে 250 বছর পুরনো। আর এই ঘন্টার পাশে দেখছেন না, এটা লোক মাঝে মাঝে বলে এটা ফাঁসি দেওয়া হতো। এটা ফাঁসি দেওয়ার নাই। আমাদের ক্যাপিটাল ছিল, 3টা ক্যাপিটাল ছিল, বেঙ্গালুরু, ওড়িশা, বুঝলেন না? এখানে ফ্র্যাঙ্ক হস্টিং হতো। এখানে বেঙ্গলের সামনে দেখবেন বিহারের, এদিকে দেখবেন উড়িষ্যার। হ্যাঁ, আর দেখতে পাবেন এখানে ইমামবাড়া, যা মহরমের সময় ওপেন থাকে। এটা ছোট ইমামবাড়া। বাংলার বৃহত্তম ইমামবাড়াটি হাজারদুয়ারির সামনে অবস্থিত, ওটাও মহরমের সময় ওপেন হয়। আর দেখতে পাবেন ছোটে নবাবকে, যিনি এখন এই বাড়িটিতে থাকেন। এই যে আপনি প্রবেশটা করলেন বিল্ডিংয়ের মধ্যে, এই বিল্ডিংয়ের নাম ছিল বর্ষমিলি প্যালেস নাম আছে। আমার দাদু যে ইংল্যান্ড থেকে 8 বছর উনি শিক্ষা দিয়েছিলেন, অক্সফোর্ড থেকে পরে এখানে এসেছিলেন। উনি হি ওয়াজ এ ভেরি কোয়ালিফাইড পারসন। ওনার নামেই বিল্ডিংটা আসে। ওর নাম ছিল সর সৈয়দ ওয়াসিফ আলী মির্জা, নবাব বাহাদুর মুর্শিদাবাদ। এর নাম হচ্ছে ম্যান অফ দ্য ব্রুটেস, শেক্সপিয়ারের ড্রামাতে নাম আছে। এই লোকটা জঙ্গলে শিকার করে বেড়াতো, একটা ভেড়ি এখানে বন্দুক ছিল, দিনমান জঙ্গলে বেড়াতো। মাসগুলো দেখেন, হাতে আঙুল দেখেন, এটা কিন্তু মারাত্মক। একটা পাথর কেটে করেছে। এই শাড়িটা আমার মায়ের, এই শাড়িটা হলো পুরো চাঁদি। এটা পালকি, আর একটা বেগমরা পালকি চড়ে বেড়াতেন। আর সিনেমাতে দেখবেন এই মুর্শিদাবাদ 3 দিন পাকিস্তান ছিল। আমার দাদুর আদেশে এই মুর্শিদাবাদ কনভার্ট হলো ইন্ডিয়াতে, 3 দিন পাকিস্তান ছিল। যখন এটা ইন্ডিয়া হয়ে গেল তখন আমার দাদু এই বার্তা ছাড়লেন, এতে লেখা আছে কি আপনারা চলে আসেন, কোনো বিবেক নাই, কোনো ভয় নাই, এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ফুলি ইন্ডিয়া হয়ে গেছে, আপনারা আসেন, নিজে বাড়ি খুলে বাড়িতে থাকেন, ভগবানের আশীর্বাদ থাকবে, আমি আমার অর্ডারে এটা ইন্ডিয়া হয়ে গেল, আপনারা শান্তিভাবে থাকেন। এটা উনি লিখেছে। আর একবার সংক্ষেপে বলে দিচ্ছি কি কি দেখবেন। ত্রিপলিয়া গেট, চক মসজিদ, দক্ষিণ দরওয়াজা বা কিলা নিজামত, ছোট ইমামবাড়া, ঘন্টাঘর, সিরাজউদ্দৌলা পার্ক, ওয়াসিফ মঞ্জিল। তাহলে হাজারদুয়ারির কাছে এই স্থানগুলি দেখতে ভুলবেন না।
এবার আপনারা হাজারদুয়ারি দেখলেন এবং হাজারদুয়ারি চত্বরে কি কি দেখতে হবে সেটাও দেখলেন এবং হাজারদুয়ারির আশপাশে কি আছে সেটাও ঘুরে দেখলেন। এবার এখান থেকে যেতে হবে মুর্শিদাবাদের দ্বিতীয় স্পট, সেটা হচ্ছে কাঠগোলা বাগান। সেটাও হাজারদুয়ারির মতো ফেমাস। এবার হাজারদুয়ারি থেকে কাঠগোলা বাগান যেতে হলে আপনাদেরকে করতে হবে টোটো, আপনারা চাইলে ঘোড়া গাড়িও করতে পারেন। এবার টোটো ভাড়া হচ্ছে 20 টাকা। ওই হাজারদুয়ারি থেকে কাঠগোলা বাগান পর্যন্ত 20 টাকার একটা টোটো ভাড়া করতে হবে। এটাই হচ্ছে আপনাদের ট্রান্সপোর্ট খরচা প্রথম দিনের। কাঠগোলা বাগানে আপনারা পৌঁছে গেলেন 20 টাকা খরচা করে। এবার এখান থেকে যতগুলো স্পট দেখবেন পরপর আমার ভিডিওতে, সেগুলো কিন্তু সম্পূর্ণটাই আপনারা পায়ে হেঁটে করতে পারবেন। এর জন্য আপনাদেরকে আর কোনোভাবে কোনো কিছু নিতেই হবে না। সবগুলো স্পট 10 মিনিট 15 মিনিট পরপর এবার আপনারা হেঁটেই এই স্পটগুলো কভার করতে পারবেন। তাই প্রথমে যেটা বলেছিলাম যে পায়ে হেঁটে মুর্শিদাবাদ ভ্রমণ, তো আমার প্রথম দিনটা কিন্তু আপনারা চাইলে এইভাবে পায়ে হেঁটে পুরোটাই মুর্শিদাবাদ ভ্রমণ করতে পারবেন। এর জন্য আপনাদের ট্রান্সপোর্ট করতে হবে অনলি 20 টাকা, যেটা আপনাদেরকে হাজারদুয়ারি থেকে কাঠগোলা বাগান অবধি যেতে হবে। এরপরে আপনারা বাদবাকিগুলোই আপনারা পায়ে হেঁটে ভ্রমণ করতে পারবেন। তাই পায়ে হেঁটে মুর্শিদাবাদ ভ্রমণ, তাই আপনারা যদি চান আমার ট্যুর গাইডটা যদি ফলো করেন, তাহলে আপনারা অনলি 20 টাকা খরচা করে প্রথম দিন পায়ে হেঁটে আশপাশে যতগুলো জায়গা আছে সবগুলো কভার করতে পারবেন উইদাউট কোনো ট্রান্সপোর্ট নিয়ে। যদি আপনি সোলো ট্রাভেল করেন তাহলে কিন্তু আমি বলবো আপনি পায়ে হেঁটেই ঘুরুন, কারণ ওখানকার টোটো ভাড়াগুলো আছে তারা কিন্তু সোলো দেখলেই পুরো টোটোর যে ভাড়া আছে রিজার্ভের সেটাই আপনার কাছে চেয়ে বসবে। আপনি যদি সোলো ট্রাভেলিং করেন তাহলে এই সমস্যাগুলোর সম্মুখীন আপনি হবেন। আমি সোলো ট্রাভেলিং করেছিলাম বলে এই সমস্যাগুলির সম্মুখীন হয়েছিলাম বলে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আপনারা যদি চান নিখরচায় ঘুরবেন প্রথম দিন, তাহলে অনলি হাজারদুয়ারি থেকে কাঠগোলা বাগান আপনাদেরকে একটা টোটো করতে হবে, বাদ বাকি স্পটগুলো আপনারা পায়ে হেঁটে ঘুরতে পারবেন। কাঠগোলা বাগানে দেখতে পাবেন কাঠগোলা বাগান, প্যালেস মিউজিয়াম, গোপন সুড়ঙ্গ পথ, প্যালেস পুকুর, নাচমহল, পরশনাথের জৈন মন্দির, মুঘল আমলের পাথরের কাজ, অয়েল পেন্টিং, গোলাপ ফুলের বাগান, চিড়িয়াখানা। এই কাঠগোলা বাগানের প্রতিষ্ঠাতা লক্ষ্মীপদ সিং দুগ্গল, ধনপদ সিং দুগ্গল, ছত্রপদ সিং দুগ্গল ও মহিপদ সিং দুগ্গল। এরা ছিলেন 4 ভাই। এই সেই সুড়ঙ্গ পথ যেটা দিয়ে প্রবেশ করে জগৎ শেঠের বাড়ি যেতেন ব্যবসা করতে, আবার ফেরত আসতেন। এই সুড়ঙ্গ পথটা চালু ছিল 1847 সাল পর্যন্ত। 1847 সালে মুর্শিদাবাদে ভয়ঙ্কর বন্যা হয়। সেই বন্যায় জগৎ শেঠের অরিজিনাল বাড়িটি ধ্বংস হয়ে যায়, যার ফলে ভাগীরথীর জল কাঠগোলা বাগানে প্রবেশ করে। মুর্শিদাবাদ ঘুরতে আসলে আপনারা দুটো জিনিস দেখতে পাবেন না, একটি হলো জগৎ শেঠের অরিজিনাল বাড়ি, আর একটি হলো হীরাঝিল। মাইকেল অ্যাঞ্জেলো ইটালির চিত্রশিল্পী ছিলেন। ইটালিতে নবজাগরণের সময় যে অত্যাচার হয়েছিল তিনি সেটি ছবি এঁকে প্রকাশ করেন। তার ফলে রোমান সম্রাটরা তার হাতের আঙুল কেটে নিয়েছিলেন। এই মূর্তিটি তৈরি করেছিলেন মুর্শিদাবাদের দেবাকর ভাস্কর, একটি পাথর কেটে তৈরি করেন। প্যালেস মিউজিয়ামের ভেতরে ছবি তোলা যায় না। এখানে দেখতে পাবেন দুগ্গল পরিবারের ব্যবহৃত আসবাবপত্র। লক্ষ্মীপদ সিং দুটি বিনোদনের জায়গা তৈরি করেছিলেন নবাবদের জন্য, একটি হলো পুকুর আর একটি হলো নাচমহল, বর্তমানে ফাঁকা মঞ্চ। এটি বেলজিয়াম কাঁচ দ্বারা ঘেরা ছিল, গ্লোবের আকার ছিল। বাইরে থেকে কিছু দেখতে পাওয়া যাবে না, কিন্তু ভেতর থেকে বাইরের সম্পূর্ণ দৃশ্য দেখতে পাওয়া যাবে। নবাবদের বিনোদনের জন্য লখনৌ থেকে বাইজিদের নিয়ে আসা হয়েছিল এখানে। সেই সময়ের বিখ্যাত বাইজি হীরাবাই। শোনা যায় 1962 সালে জমি চাষ করতে করতে এই হনুমান মূর্তিটি পাওয়া যায়। হনুমান জয়ন্তী ও মহাবীর জয়ন্তীতে এই মূর্তিটির পুজো করা হয় এবং প্রতি মঙ্গলবার পুজো করা হয়। কাঠগোলা বাগানের প্রধান আকর্ষণ হলো জৈন মন্দিরটি। মন্দিরের ভিতরে শ্রী শ্রী আদিনাথজির মূর্তি রয়েছে, সঙ্গে রয়েছে নানা জৈন তীর্থঙ্করের মূর্তি। এইখানে একটি চিড়িয়াখানা আছে। বেশি কিছু জীবজন্তু নেই,
দেশ বিদেশের বিভিন্ন রঙের পাখি আর অ্যাকোয়ারিয়ামে কিছু মাছ রাখা আছে। শোনা যায় নবাবী আমলে এখানে নাকি হাতি থেকে শুরু করে বিভিন্ন রকমের জীবজন্তু রাখা হতো। কাঠগোলাপ বাগানে 107 রকমের গোলাপ চাষ হয়। শীতকালে যদি আপনারা যান তাহলে 107 প্রকারের গোলাপ এখানে দেখতে পাবেন। এবার কাঠগোলা বাগান আপনাদের ঘোরা হয়ে গেল। কাঠগোলা বাগান থেকে জাস্ট একটু হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন মুর্শিদাবাদের বহু প্রতীক্ষিত রেল ব্রিজ। নরসিংপুর রেল ব্রিজ তৈরি হতে প্রায় 30 বছর মতো সময় লেগে গেছে। এবার আপনারা সেটা দেখলেন। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে, এই রাস্তা দিয়ে আসবেন। চলুন দেখে আসি নরসিংপুর রেল ব্রিজ। পাহাড়ে ওঠার মতো ফিল পাবেন। রাস্তা থেকে 20 থেকে 30 ফিট উঁচুতে হবে। একটু দূর থেকে ব্রিজের ভিউ। 4:10 সকাল 8:30 আর 7টা, আর রাতে যাই 8টা থেকে শুরু হয়, 9টা অবধি চলে। আচ্ছা, ট্রেন যাতায়াতের জন্য লোকজনের কি সুবিধা হয়েছে এদিক দিয়ে ট্রেন চালাতে? হ্যাঁ, অনেক সুবিধা হয়েছে। আচ্ছা, আর কবে থেকে চালু হয়েছে ব্রিজ? এই 9 অক্টোবর, 2 অক্টোবর হওয়ার কথা ছিল, কিন্তু 9 অক্টোবর চালু হয়েছে। তারপর রেগুলারই ট্রেন চলছে। রেগুলারই চলে। দেখতে বেশ সুন্দর হয়েছে। এটা হতে 30 বছর সময় লেগে গেছে। এবার মুর্শিদাবাদবাসীদের অনেক সুবিধে হবে। এবার নরসিংপুর রেল ব্রিজ থেকে নিচে নেমে জাস্ট 5 থেকে 10 মিনিট আপনাদেরকে হাঁটতে হবে। একটু হাঁটলে পেয়ে যাবেন জগৎ শেঠের বাড়ি। এবার জগৎ শেঠের বাড়ি আপনারা ঘুরলেন। এবার ওখান থেকে আপনাদেরকে চলে আসতে হবে নরসিংপুর রাজবাড়ি। নরসিংপুর রাজবাড়ি থেকে আপনাদেরকে আসতে হবে নরসিংপুর আখড়া। নরসিংপুর আখড়া থেকে চলে আসতে হবে আপনাদেরকে মির্জাফরের 1100 কবর। এই সমস্ত স্পটগুলো আপনারা পায়ে হেঁটে ঘুরতে পারবেন এবং 5 থেকে 10 মিনিটের মধ্যেই আপনারা চলে আসতে পারবেন। তখনকার দিনে নবাবের ইনি অর্থমন্ত্রী ছিলেন, নবাবকে টাকা ধার দিতেন। এর ভিতরে ঢুকতেই যেটা দেখতে পাওয়া যাবে সেটা হলো আমরা উল্কাপিণ্ড দেখতে পাবো এবং এখানে ফসলস দেখতে পাবো এবং জগৎ শেঠের পিরিয়ডে ছাপানো বিভিন্ন মোহর মুদ্রাগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে। ওনার এতটা ক্ষমতা ছিল যে নদীর এই পার থেকে ওপার অবধি সোনার মুদ্রা দিয়ে বাঁধ দেওয়ার ক্ষমতা ছিল। পৃথিবী বিখ্যাত মসলিন, যে মসলিন ভাঁজ করলে একটা দেশলাইয়ের মধ্যে চলে যায়, দুটো রিং বা আংটির মধ্যে দিয়ে কিন্তু গড়ানো আছে, সেই মসলিন কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে। এখানে যেমন সোনার শাড়ি আছে, রূপোর শাড়ি আছে, নিজের মুখ দেখা যায় না এরকম আয়না আছে। সেই সময় নবাবরা তার কাছ থেকে টাকা ধার নিতেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও টাকা ধার দিতেন। সেই সময় তিনি ছিলেন ভারতের অন্যতম ধনী ব্যক্তি ও ব্যাংকার এবং পলাশির যুদ্ধে অন্যতম ষড়যন্ত্রকারী সেই জগৎ শেঠের কথা বলছিলাম। একসময় গোটা বাংলার আর্থিক লেনদেনের কেন্দ্রবিন্দু ছিল এই বাড়িটি, কিন্তু এখন সে জৌলুস আর নেই। এটা হলো জগৎ শেঠের জৈন মন্দির। জগৎ শেঠ যেহেতু জাতিতে জৈন ছিলেন তাই জগৎ শেঠের জৈন মন্দির। ভিতরে পরেশনাথ মূর্তি আমরা দেখতে পাই, কোষ্ঠী পাথরের তৈরি। আর ওই প্রান্তে আমরা দেখতে পাবো গুপ্ত সুড়ঙ্গ, যেটার আমি কথা বললাম। আর তার পাশে আমরা দেখতে পাবো গুপ্ত ঘর, যেগুলোকে আগেকার দিনে ট্রেজারি বলা হতো। নবাবের শহরে এসে নবাবী হালে খেতে চাইলে তার একটাই ঠিকানা, হাউস অফ জগৎ শেঠ রেস্টুরেন্ট। এখানে যেমন পিক টাইম হচ্ছে ডিসেম্বর জানুয়ারি, তখন পাওয়া যায় ভাত, ডাল, তরকারি, ফ্রায়েড রাইস, পনির, আলুর দম, মিক্স ভেজ এরকম। যেটা মারওয়াড়িতে স্পেশাল ঢোকলা, ইডলি, ঢোকলা, ধোসা, পাওভাজি, ছোলা ভাটোরা। আর এমনি স্পেশাল হচ্ছে খেজুর গুড়ের কফি। আমার এখানে এলে স্পেশাল ঠান্ডাতে খেজুর গুড়ের কফি আর গরমে সেলফি লাচ্ছি। প্রথমে জগৎ শেঠের বাড়িতে ঘুরতে এসে অনেকের যেটা ধারণা সেটা হলো জগৎ শেঠ একজন ব্যক্তি। তবে এটা বলে রাখি, জগৎ শেঠ কিন্তু কোনো একজন ব্যক্তির নাম নয়। জগৎ শেঠ হলো একটা সম্মান বা উপাধি। দেবী সিংহ 1776 সালে এই রাজপ্রাসাদ নির্মাণ করেন। অনেকটা হাজারদুয়ারির ব্যর্থ অনুকরণে তৈরি করেছিলেন এই প্রাসাদ। পরবর্তীকালে রাজা কীর্তিচাঁদ বাহাদুর 1856 সালে পুনর্নির্মাণ করেন। তিনি ছিলেন রাজা দেবী সিংহের উত্তরপুরুষ। বর্তমানে এটি একটি মিউজিয়াম। এবার এক নজরে দেখে নিন কি কি দেখতে পাবেন এখানে। নিচের ঘরে দেখতে পাবেন মুঘল যুগের পৃথিবী বিখ্যাত ভাস্কর্য, পাথরের জাল বা জাফরি, তৈলচিত্র, রাজ প্যালেসের মডেল ও বহু পুরাতন অষ্টধাতু ও কোষ্ঠী পাথর। নরসিংপুর রাজবাড়ি প্রাইভেট প্রপার্টি, এখানে প্রবেশ মূল্য 20 টাকা। আর আপনারা উপরের ঘরে দেখতে পাবেন অস্ত্রাগার, গ্রন্থাগার, চিত্রশালা। এবার বলে দিচ্ছি কিভাবে পৌঁছবেন। জগৎ শেঠের বাড়ি দেখে একটু হেঁটে আসলে সামনেই দেখতে পাবেন এই রাজবাড়ি।
নসিপুর রাজবাড়ির নিকটেই রামানুজ সম্প্রদায় সাধুদের এই আখড়াটি দেখতে পাওয়া যায়। রামানুজ সম্প্রদায়ের শিষ্যগণের দান করা ধনসম্পত্তি দিয়েই এই আখড়ার খরচ চলে। 1168 বঙ্গাব্দে নবাব বংশের প্রতিষ্ঠাতা প্রথম সুবাদার মির্জাফর আলী খাঁর সময়ে মহন্ত লক্ষ্মণ দাস মহারাজ ঢাকার উর্দু বাজার থেকে এসে সুবাদার মির্জাফরের আদিবাড়ি সংলগ্ন এই স্থানে শ্রী শ্রী রঘুনাথ দেব মন্দির আশ্রম ও জনসেবামূলক প্রতিষ্ঠান স্থাপন করেন। সেই সময়ে টেবিল ফ্যান, তখন ইলেকট্রিক ছিল না, কেরোসিন তেল দিয়ে চলতো। এই খাটটি সেগুন কাঠ দিয়ে তৈরি, 300 বছরের পুরনো। তখনকার সময় এটা তৈরি করতে মাত্র 16 টাকা খরচ হয়, তাই এটাকে 16 টাকার খাট বলা হয়। এখানে রূপোর রথ দেখতে পাবেন 22 মণ ওজনের, 22 মণ অর্থাৎ 880 কিলো। তখনকার দিনে 1270 টাকা খরচ হয়েছিল এটি তৈরি করতে। সেই সময়ের বেবি অস্টিং কার দেখতে পাবেন। তখনকার মহান্ত গোবিন্দ দাস আচারী মির্জাফরের বংশধরের কাছ থেকে কিনে নেন এই গাড়িটি মাত্র 80 টাকায়। এই গাড়িটি চলতো কেরোসিন তেলে, এর কোনো চাবি ছিল না। জেনারেটর যেভাবে চালু করা হয় সেইভাবে চালু করতে হতো। 4 সিটার কার। এই গাড়িটি ছিল নবাব হাসান আলী মির্জার। তার একটি পা ছিল না, তাই অস্টিং কোম্পানি তাকে এই গাড়িটি গিফট করেন। তিনি মারা যাবার পর তার বংশধরের কেউ গাড়ি চড়ার মতো ছিল না, তাই আশ্রমের গুরুদেবকে 80 টাকায় বিক্রি করে দেন। এই জন্য বলা হয় 80 টাকার গাড়ি। নসিপুর আখড়া দেখার পর একটু হেঁটে আসলেই এখানে দেখতে পাবেন নিমখারাম দেউড়ি বা মির্জাফরের বাড়ি। 1757 সাল বাংলার ইতিহাসের এক কালো দিন। পলাশী যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু শুরু হতে চলেছে আর এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। নবাব সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যায়ের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন বুক চিতিয়ে, কিন্তু যুদ্ধক্ষেত্রে নয়, বিশ্বাসঘাতকতার ছুরিতে বিদ্ধ হয়েছিল তার জীবন। পলাশী যুদ্ধে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় পরাজয়ের পর নবাব সিরাজউদ্দৌলাকে বন্দি করা হয়। এরপর 1757 সালে 2রা জুলাই মুর্শিদাবাদের এই স্থানটিতে মির্জাফরের নির্দেশে তার ছেলে মিরন নির্মমভাবে হত্যা করে নবাবকে। একজন নবাবের মৃত্যু মানে শুধু একটি প্রাণের অবসান নয়, এটা ছিল বাংলার স্বাধীনতার শেষ অধ্যায়। এই ঘটনার পরে বাংলায় শুরু হয় ইংরেজ শাসনের অন্ধকার যুগ। ইতিহাস আজও মনে রাখে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন, কিন্তু কখনো বিক্রি হননি। নিমখারাম দেউড়ি দেখার পর একটু হাঁটলেই দেখতে পাবেন নবাব মির্জাফর ও তার পারিবারিক ঐতিহাসিক 1100 কবরস্থান। মির্জাফর এবং তার বংশধরের প্রায় 1100 সমাধি আছে এই সমাধিক্ষেত্রে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এখানে প্রায় 1100 কবর আছে, কিন্তু এখানে মির্জাফরের পুত্র মিরনের কবর পাবেন না। মির্জাফর এবং তার পরবর্তীকালে যারা নবাব হয়েছিলেন তাদের কবর সব রয়েছে এখানে। এখানে প্রবেশ মূল্য আছে 10 টাকা। অনেক কবরের মধ্যে যেই কবরটাতে ফুল দিয়ে সাজানো থাকবে সেটাই মির্জাফরের কবর। অনেক বড় জায়গা নিয়ে এই গোরস্থান, এবং এই গোরস্থান এখনও জীবিত। মির্জাফরের বংশধরের কেউ মারা গেলে এখানেই কবর দেওয়া হয়। এখানে কিছু কবরের নাম ফলক আছে, আর কিছু কবরের নাম ফলক মুছে গিয়েছে। এখানে গাইড নিতে আপনি বাধ্য হবেন, না হলে আপনি বুঝতেই পারবেন না কার কোনটা কবর। যদি কর্তৃপক্ষ নতুন করে নেম প্লেট বসিয়ে দেয় তবে পর্যটকদের সুবিধে হবে। মির্জাফর ষড়যন্ত্র করে সিরাজকে সিংহাসনচ্যুত করে, তিনি নবাব হন। কালের নিয়মে তিনিও সিংহাসনচ্যুত হন। ঠাঁই হয় এই কবরস্থানে। কোনো কিছুই তিনি নিয়ে যেতে পারেননি, অর্থ প্রতিপত্তি সব কিছুই রেখে যেতে হয়েছে। ঠাঁই হয়েছে 3.5 হাত জমিতে, এবং তার মতো এখানে সব নবাবদেরই একই অবস্থা, সঙ্গে কিছুই যাবে না। তাই কেন আমরা একে অপরের সঙ্গে লড়াই করি, ষড়যন্ত্র করি, চক্রান্ত করি, হত্যা করি, সাথে কিছুই যাবে না? একবার চিন্তা করে দেখবেন।
মির্জাফরের 1100 কবর দেখার পর আপনারা এখান থেকে চলে আসুন আজিমুন্নেসার সমাধি দেখতে, বা ওখানকার স্থানীয় ভাষায় বলা হয় জিন্দা কাবার। এবার ওখানে এসে ওই স্পটটা দেখেই আপনাদেরকে দিনটা শেষ করতে হবে। এবার এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই জিন্দা কাবার বা আজিমুন্নেসার সমাধির এন্ডিং টাইম হচ্ছে 4:45। তাই চেষ্টা করবেন যে সমস্ত স্পটগুলো 4:20 মধ্যে কমপ্লিট করে এখানে ঢুকে যেতে। আর আমি যেভাবে আপনাদেরকে ফলো করতে বলেছি, আপনারা যদি সেইভাবে ঘুরুন তাহলে 4:20 বা 4:25 মধ্যে অনায়াসে আপনারা এই জিন্দা কাবার বা আজিমুন্নেসার সমাধির এখানে আপনারা পৌঁছে যাবেন। এবার আজিমুন্নেসার সমাধিটা ঘুরে আপনাদেরকে দিনটা এন্ড করতে হবে। এবার এখানে আপনাদের প্রথম দিন কাবার হয়ে গেল। এবার এরপর থাকছে দ্বিতীয় দিন এবং তারপর থাকছে তৃতীয় দিন। মুর্শিদাবাদ 3 দিনের ভ্রমণ করলে ইজ ইনাফ। এবার দ্বিতীয় দিনের কি আপনারা দেখবেন সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব, এবং তৃতীয় দিন কি দেখবেন সেটাও আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। মনে রাখবেন আজিমুন্নেসার সমাধি হচ্ছে 4:45 বন্ধ হয়ে যায়, তাই আপনারা চেষ্টা করবেন 4:20 মধ্যে এখানে প্রবেশ করা। আর আজিমুন্নেসার সমাধি দেখার পরই আপনাদেরকে দিনটা শেষ করতে হবে। এইভাবে আপনারা প্রথম দিন ট্রাভেল করতে পারেন। আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি কোনো টোটোওয়ালা বা টাঙ্গাওয়ালার নাম্বার শেয়ার করছি না, কারণ তাদের বিহেভ যথেষ্ট খারাপ আছে। কারণ আমি ফেস করেছি, আপনারা গেলে বুঝতে পারবেন তাদের সঙ্গে ডিল করাটা অনেকটাই কঠিন। যদি কারো দরকার হয় তাহলে আমাকে পার্সোনালি মেসেজ করবেন, আপনাদেরকে আমি দিয়ে দেবো। হাজারদুয়ারি থেকে 2 মাইল উত্তরে আজিমুন্নেসার সমাধি। মুর্শিদ কুলিখার কন্যা আজিমুন্নেসা কাটরা মসজিদের মতো এখানে একটি মসজিদ ছিল। বেগম নিজেই মসজিদটি নির্মাণ করেন। এই সিঁড়ির নিচে বেগম আজিমুন্নেসার সমাধি বা জীবন্ত কবর। জীবন্ত কবর কেন সেটা বলছি। এখানে স্থানীয় গাইডদের মতে বেগম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। অনেক হাকিম কবিরাজ দেখিয়েও রোগ ভালো হচ্ছিল না। এমন সময় এক হাকিম বলেন, প্রতিদিন একটি শিশুর কলিজা দিয়ে একটি বিশেষ ওষুধ খেলে বেগম সেরে উঠবেন, কিন্তু এটা নেশায় আসক্ত হতে পারে। হাকিমের কথা মেনে বেগম প্রতিদিন একটি শিশুর কলিজা দিয়ে বিশেষ ওষুধ খেতে শুরু করেন। 1 মাস খাবার পর ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন, কিন্তু তিনি পরে নেশায় আসক্ত হয়ে পড়েন। সুস্থ হওয়ার পরও তিনি কলিজা খেতে শুরু করেন। এই কথা পৌঁছয় তার বাবা আলিবর্দী খাঁর কাছে। আলিবর্দী খাঁ এই ধর্মবিরোধী কাজের জন্য নির্দিষ্টমূলক শাস্তি দিতে চান তার মেয়েকে। তার নির্দেশেই এখানে বেগমকে জীবিত অবস্থায় কবর দেওয়া হয়। কিন্তু এই গল্প যে মিথ্যে সেটা বোঝা যায় যদি ঘটনার সময়কাল আপনি লক্ষ্য করেন। ইতিহাস ঘাটলে জানা যায় মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পরও 5 বছর বেঁচে ছিলেন আজিমুন্নেসা। এবার প্রশ্ন হলো, বেগমকে জীবন্ত কবর দিয়েছিল কে? তখন গাইডরা আর একটি গল্প তৈরি করেন। তাদের মতে আজিমুন্নেসার বিয়ে হয়েছিল উড়িষ্যার নবাব সুজাউদ্দিনের সঙ্গে। বিয়ের পর সুজাউদ্দিন উড়িষ্যায় চলে যায় আর আজিমুন্নেসা মুর্শিদাবাদে থেকে যায়। মুর্শিদাবাদে থাকাকালীন তিনি অনেক অবৈধ সম্পর্কে লিপ্ত হন। আর নবাব সুজাউদ্দিন যখন এটি জানতে পারে তখন সুজাউদ্দিন বেগমকে জীবিত অবস্থায় এখানে কবর দেয়। কিন্তু এই গল্পটিও মিথ্যে। অ্যাকচুয়ালি এখানে স্থানীয় গাইড, টোটো চালক এবং টাঙ্গাওয়ালারা দর্শকদের মনোরঞ্জন করার জন্য এই রকম গল্প শুনিয়ে থাকেন। আসলে এখানে যতগুলো আপনি গাইড দেখবেন তারা বেশি ইতিহাস ঘাটেন না। তারা যতটুকু সহজ সরলভাবে মানুষদেরকে বোঝানো যাবে এবং রোমাঞ্চকর গল্প তৈরি করা যাবে ততই তাদের পক্ষে লাভ। এর জন্যে এইরকম মিথ্যে গল্প রটিয়েছেন। স্থানীয় গাইডদের প্রতি অনুরোধ, আর এই রকম মিথ্যে গল্প প্রচার করবেন না আপনারা। বরং এদের পরিবারের ট্র্যাডিশন যে সিঁড়ির নিচে কবর দেওয়া। আপনি যদি কাটরা মসজিদে যান সেখানে গিয়ে দেখবেন নবাব মুর্শিদ কুলি খাঁর কবর মসজিদের সিঁড়ির নিচেই। বেগম আজিমুন্নেসার কবরও সিঁড়ির নিচে। এদের পরিবারের ট্র্যাডিশন এটা। এরা মনে করতেন মসজিদে নামাজ পড়তে যাওয়া লোকের পদধূলিতে তাদের আত্মা বেহেশতে যাবে। সকাল 9টা থেকে বিকেল 4:50 পর্যন্ত খোলা থাকে এই মনুমেন্ট। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। আপনারা প্রবেশ করেই সিঁড়ির নিচে দেখতে পাবেন এই আজিমুন্নেসার সমাধি। এখানে যে মসজিদটি ছিল সেটা সম্পূর্ণই ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র এইটুকু বাকি আছে। এটা রক্ষণাবেক্ষণ করেন ASI। সুসজ্জিত বাগান, অনেক ফুল গাছ দেখতে পাবেন এবং বিকেলবেলায় এই ঘাসে বসে 10-15 মিনিট আপনারা রেস্ট নিতে পারেন।